This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাঙড়ের বিজয়গঞ্জ স্বাস্থ্যকেন্দ্র অন্তত 1 লক্ষ মানুষের ভরসায় প্রাথমিক হাসপাতাল, কিন্তু সেখানে কি চলছে জানেন? একটা বাচ্চা খেলতে গিয়ে আহত হয়। হাসপাতালে নিয়ে যাওয়ায় প্রথমে চিকিৎসা করতে গেলেন একজন গ্রুপ ডি স্টাফ। তিনি না পারায় আনা হলো একজন হোমিওপ্যাথিক ডাক্তারকে। তাও ভালো, ডাক্তারের অভাবে কোনো নেতামন্ত্রী চলে আসেননি, না হলে হয়তো বিনা ছুরি কাঁচতে অপারেশনটাও হয়ে যেত। কারো জ্বর, কারোর পেটের অসুখ, লাইনে দাঁড়িয়ে রোগীরা, কিন্তু ডাক্তারি হোক বা ওষুধ দেওয়া, কাজ আরও আছে। নার্সিং থেকে রেজিস্ট্রার সামলানো, ভরসা গ্রুপ ডি কর্মী। ফার্মাসিস্টের ওষুধও আপনি দেন? আপনার ডেজিগনেশনটা একটুখানি বলবেন? আপনি গ্রুপ ডি স্টাফ? হ্যাঁ। গ্রুপ ডি স্টাফ হিসেবে কিভাবে আপনি ওষুধ দিতে পারেন? আপনি ক্যামেরাটা বন্ধ করুন, আমি বলছি। ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। একটা শিশু খেলতে গিয়ে পড়ে গিয়েছিল, তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এগিয়ে এলেন কে? গ্রুপ ডি কর্মী। কিন্তু পরিস্থিতি যে সুবিধের নয়, তাই পরবর্তী চিকিৎসা করতে নিয়ে আসা হলো এক হোমিওপ্যাথি চিকিৎসককে। মাঝে মাঝে এরকম ডাক পড়ে আপনার চিকিৎসার জন্য? হ্যাঁ, অসুবিধা হলে নিশ্চয়ই আমাকে, এখানে আমি সেকেন্ড এমও আছি, তো আমাকে একটু যেতে হবে। প্রশাসন সূত্রে জানা গেছে, একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অন্তত 2 জন চিকিৎসক থাকার কথা, 4 জন নার্স, ফার্মাসিস্ট 1 জন, গ্রুপ ডি 4 জন। কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। রোগীরা বলছেন তাদের মরা বাঁচা সবটাই গ্রুপ ডি কর্মী অথবা হোমিওপ্যাথি ডাক্তারের হাতে। তারা চেক করে ওষুধ দিচ্ছে, খেয়ে আরও মাথা টাথা ঘুরছে। আর ডাক্তার বলে কোনো জিনিস নেই। ডাক্তার বললে 2টো ওষুধ দিচ্ছে, 8টা দিচ্ছে না। এরকম করে রুগী বাঁচবে কী করে? প্রেশার সুগার তো কিছু দেখে না, আমরা যে ওষুধ দিচ্ছে, খেয়ে মাথা ঘুরছে, ওজন উঠতেই পারছি। আমি এসেছিলাম এলাহাবাদের জন্য, এখানে এসে দেখলাম তো বিজয়গঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ওপর নির্ভরশীল ভাঙড়ের 3টি অঞ্চলের প্রায় 1 লক্ষ মানুষ। স্বাস্থ্যকেন্দ্রে না গেলে যেতে হবে 30 কিলোমিটার দূরের আরজিকর হাসপাতাল বা এনআরএসে। যাদবপুর লোকসভার অন্তর্গত এবং কলকাতা পুলিশের এলাকার মধ্যে পড়া ভাঙড়ের এটাই হাল বদলাচ্ছে না। তাই কি সেবাশ্রয়ের আশ্রয়? প্রশ্নটা তুলে দিচ্ছে সেবা এবং আশ্রয় কোনোটাই না পাওয়া ভাঙড়ের জনতা। এসআই অফিসের শৌচালয়ের সামনে ডাই করা পাঠ্যক্রম, ফাইনাল ভিডিও ঘিরে জোর বিতর্ক পান্ডুয়া থানার পাশে ইডাচনা চক্রের এসআই অফিস, সেখানে শৌচালয়ের সামনে পড়ে রয়েছে স্কুলের বই। এই অফিসের এসআইআর এর শুনানি কেন্দ্র তৈরি হয়েছে। একদিকে শুনানি চলছে আর অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছে এই ছবিটা। শিক্ষা দপ্তরের অফিস চত্বরে এমন ছবি ঘিরে রাজনৈতিক বিতর্ক। এসআইআর এর কাছে ঘটনার রিপোর্ট তলব হুগলি জেলা প্রাইমারি শিক্ষা সংসদের ডিআইএ। এই ঘটনাকে ঘিরে তীব্র নিন্দা শাসক বিরোধী সব পক্ষে। এটা তো খুবই দুঃখজনক একটা চিত্র। এটা একটা বাথরুমের দুটো বাথরুম রয়েছে, সেখানে কি করে বই? আজকে মানুষই ঠিক নেই তো বই কোথায় থাকবে? বই তো বাথরুমেই থাকবে না। ওটা যেহেতু স্কুলের রিলেটেড ম্যাটার, চেয়ারম্যান ডিপিএসসি রিপোর্ট চেয়েছে, রিপোর্টটা এখনো দেয়নি এসআই। এসআইটা দিলে জানতে পারবো। বাথরুমের সামনে যে বই পড়া থাকাটা মোটেই ঠিক নয়, যদি হয়ে থাকে ওটা তো মোটেই ঠিক নয়। এখন কি রেখেছে, কেন রেখেছে, ওটা কোন অফিসটা এসআই না স্কুল লাগোয়া বিল্ডিং, সেটাও আমি বুঝতে পারছি না যতক্ষণ না ওর কাগজটা আসছে, রিপোর্টটা আসছে। চরম নিন্দনীয় ব্যাপার এবং আমি এটা তীব্র নিন্দা করছি। আপনার কাছে যেহেতু জানলাম, আমি আজই ডিপিএসসি থেকে আরম্ভ করে শিক্ষা দপ্তরে যোগাযোগ করে এর বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলছি। ছোটবেলা থেকে আমরা যেটা দেখে এসেছি, স্কুলের বইগুলো যেই ঘরে রাখা হতো, সেই ঘরে মা সরস্বতী বিরাজমান করতো। আর আজকে আমরা এই তৃণমূল জামানায় যেটা দেখতে পাচ্ছি, পায়খানা বাথরুমের মতন একটা নোংরা জায়গায় স্কুলের বইগুলোকে রেখে দেওয়া হয়েছে। মানে যেখান থেকে শিক্ষার আলো বেরায়, যেখান থেকে সমাজ শিক্ষিত হয়, সেই বইগুলোকে ন্যূনতম কোন জায়গায় রাখতে হবে তার জ্ঞান ধারণা এদের মধ্যে নেই। এরা আগামী দিনে সমাজকে দেবে শিক্ষার আলো। শিক্ষা দপ্তর আর বাথরুম সমর্থক শব্দ হয়ে গেছে। এখানকার শিক্ষামন্ত্রীর মাল কোথায় থাকে? বাথরুমে থাকে। টাকা বাথরুমে, সোনা বাথরুমে, বান্ধবী বাথরুমে, এদের সবই বাথরুম প্রেমী মানুষের। তো শিক্ষা ব্যবস্থাটা পশ্চিমবাংলার বেহাল হয়ে গেছে। 8,000-এর উপর প্রায় 9,000 স্কুল বন্ধ করে দিয়েছে তৃণমূলের সরকার। তো তাদের বইপত্র তো ওই অফিসের বাথরুমেই থাকে।
এইরকম জায়গায় ওরা নিয়ে গেছে, ওরা দপ্তরটাকেই তুলে দিতে চায়। তো এর মানুষ অভিজ্ঞতার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়েছে, যারা শিক্ষা দপ্তরটাকে কলুষিত করেছে, শুধু শিক্ষা দপ্তর, সেখান থেকে খাদ্য দপ্তর, গোটা রাজ্যের সব কেলেঙ্কারি, সব দপ্তর কলুষিত। পর্ষদের নিয়মের তোয়াক্কা না করে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহারের অভিযোগ শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বিরুদ্ধে। প্রতিবাদ করায় শিক্ষকদের হাতে বেদম মার খেলেন স্কুল পরিদর্শক। পূর্ব বর্ধমানের জামালপুর আজাপুর উচ্চ বিদ্যালয়ের ঘটনা। বেসরকারি হাসপাতালে ভর্তি এসআই প্রশান্ত কবিরাজ। পরীক্ষা পরিদর্শনে গিয়েছিলেন এসআই, তার সামনে স্কুলের স্ট্রং রুমে এক গ্রুপ সি কর্মী মোবাইল ফোন বেজে ওঠে। তিনি ওই ফোন বাজেয়াপ্ত করে বাকি শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তল্লাশি করার কথা বলেন। এরপরেই শিক্ষকরা বাজেয়াপ্ত ফোন ছিনিয়ে নিয়ে ওই স্কুল পরিদর্শককে বেদম মারধর করে আটকে রাখেন বলে অভিযোগ। খবর পেয়ে জামালপুর থানা পুলিশ ওই স্কুল পরিদর্শককে গিয়ে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। এসআইকে মারধরে অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে আজাপুরে মেমারি তারকেশ্বর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান অন্যান্য স্কুলের শিক্ষকরা। বাবু ধস্তাধস্তি করে আমার কাছ থেকে প্রমাণ যেটি আমি কালেক্ট করেছিলাম মোবাইলটি, সেটি কেড়ে নেয় এবং আমাকে গালিগালাজ করে। আমাকে বলে আপনি আমার স্কুল থেকে মোবাইল চুরি করে নিয়ে যাচ্ছেন, এই ধরনের অনেক কিছু গালিগালাজ করেন এবং আমার ডান চোখের দিকে, ডান চোখের এই অংশটাতে ঘুষি মারে, মাথায় ঘুষি মারে। একই সঙ্গে সিদ্ধার্থবাবু, তার সঙ্গে প্রদীপ পণ্ডিত এবং অতনু মুখার্জি, এনারা ওই স্কুলেরই টিচার। কোনো ইনভিজিলেটর বা কোনো স্টাফের কাছে মোবাইল থাকবে না। মোবাইল যদি নিয়ে আসে স্কুলে, তাহলে সেটা ভেনু সুপারভাইজার বা সেন্টার সেক্রেটারির কাছে কাস্টডিতে জমা রাখতে হবে। এবার এখানে কি ঘটনা ঘটেছে, এরকম অভিযোগ থাকতে পারে। তো যা যদি অভিযোগ আছে এবং সেটা যদি সত্যি প্রমাণিত হয়, বোর্ডের যা নিয়ম আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গত এক বছরে পূর্ব রেলে 150-এরও বেশি পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে বলে দাবি পূর্ব রেলের। পাথর ছোঁড়ার 80% ঘটনাই নাকি মালদায় ঘটেছে। রেলের অভিযোগ, মালদা প্রশাসন এবং রাজ্য সরকারকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। পাথর ছোঁড়ার ঘটনা আটকাতে এলাকা চিহ্নিত করে কাউন্সিলিং এর ব্যবস্থা করা হয়েছে বলে দাবি করছে রেল। বন্দে ভারত হোক বা রাজধানী এক্সপ্রেস, বছরের পর বছর ধরে চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটেই চলেছে। গত 1-1.5 বছরে ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা বেড়েছে বহুগুণ। পূর্ব রেলের দাবি, তাদের এলাকায় গত 1 বছরে 150টি পাথর ছোড়ার ঘটনা ঘটেছে, যার মধ্যে 80% ঘটনা ঘটেছে মালদায়। পূর্ব রেলের অধীনে সবথেকে উদ্বেগজনক আর ভয়াবহ জেলা হিসেবে মালদাকেই চিহ্নিত করা হয়েছে। एक साल में 150 केस, एक साल में 150 केस है और कंटिन्यूस हमारा फोकस तो ये है लोगों को समझाएं, जो आइडेंटिफाइड एरिया है जहाँ से पत्थर फेंके जाते हैं, तो वहाँ पे जाके काउंसलिंग की जा रही है। मालदा डिवीजन हमारे यहाँ सबसे, हाँ मालदा डिवीजन सबसे ज़्यादा अफेक्टेड। মালদা থেকে বন্দে ভারত এক্সপ্রেস ও বন্দে ভারত এক্সপ্রেস স্লিপারের মতন প্রিমিয়াম ট্রেন চলাচল করে। এছাড়াও উত্তরবঙ্গে যাওয়ার একাধিক দূরপাল্লার গাড়ি মালদার ওপর দিয়েই চলে। মালদার প্রশাসন এবং রাজ্য প্রশাসনকে এ বিষয়ে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ রেলের তরফ থেকে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এগুলো আপনি নিশ্চিন্ত থাকুন, আগামী 3-4 মাস বাদে যদি মানুষ সঠিক জায়গায় ভোটটা দেয়, মানুষকে ভোটটা কিন্তু সঠিক জায়গায় দিতে হবে, হ্যাঁ, তো তাহলে আপনি দেখবেন এসব বন্ধ হয়ে যাবে। আপনি আয়নায় যেমন মুখ দেখাবেন, আপনাকে আয়না তেমন মুখ দেখাবে। আপনি সঠিক জায়গায় ভোট দেবেন, সঠিক বিচার পাবেন, কেউ পাথর ছুটবে না। যেদিন থেকে রেলের নিরাপত্তা, রেলের সুরক্ষা, যাত্রী স্বাচ্ছন্দ্য সব সরিয়ে রেলকে বড় লোকদের যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, গরিব মানুষদের জন্য রেলকে সরিয়ে দেওয়া হয়েছে, তখনই অনেক রকম সামাজিক ক্ষোভ বেড়েছে। রেলের তরফে অবশ্য দাবি, পাথর ছোড়ার ঘটনা আটকে এলাকা চিহ্নিত করে কাউন্সিলিং এর ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু এর পরেও কি ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা কমবে, সেটাই এখন বড় প্রশ্ন। সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।